জামানটা টাইনা ছিঁড়াইছে, বুকে এদিক দিয়ে টাইনা ছিঁড়া ফেলাইছে, টয়লেটে নিয়ে মানে হাত পা বাইন্দা মুখ বাইন্দা এরকম হাত কাজ করতে চাইছিল। এগুলো মানসিক বিকারগ্রস্ত। লোকটা আবার জিন ডাকে, বলে কি জিন ডাকে, জি বাচ্চার খাতা খাতা এগুলো ধুইতে দিত, তো ধুইতে পারতাম না, সাবানের পানি ফেনা থাকতো, ওগুলো চিপড়ে খাওয়াই দিত আমাকে। ওহো, পিছে হাত বাঁধতো, মুখে গামছা পেঁচায় বালতি বা বাথরুমে নিয়ে বালতির ভিতরে চুবাই রাখতো মাথা। বাজার থেকে ব্যাট কিনে আনতো, এমন বাড়ি দিত যে হাত পাও কেটে যেত, লাঠি মাঝখানে 2 ভাগ হয়ে যেত। এখানে চিহ্ন আছে, মাথা চিহ্নর অভাব নাই। ফেলায় নাকে খড় দিছে, তারপর মুরগি খাওয়াইছে, মাটি খাওয়াইছে। গ্রামের এক মহিলা আসছে, সন্ধ্যার সময় আসছে, এসে দেখে কি যে আমার কোমরে পানি খাওয়াইতেছে। আমি আসলে কন্ট্রোল হারাই ফেলবো। আমি যদি এই ভিডিওতে এই ফ্যামিলির যদি পরিচয়, নাম টাম সমস্ত কিছু রিভিল করে দেই, আপনার কি অবস্থা হবে আপনি চিন্তা করছেন? সারা জীবনের জন্য সিল মারা হয়ে যেতেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। যারা এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে, ভিডিওটি নিয়ে আপনারা দয়া করে কাজ করবেন, চেষ্টা করবেন এই বোনটিকে তার পরিবার খুঁজে দেবার জন্য। আপনার তো অনেক কিছু মনে আছে, আপনার নামটা একটু বলেন তো প্রথমে। নাম মুক্তা। মুক্তা, এটা কি বাপ মায়ের দেয়া নাম? হ্যাঁ, বাপ মায়ের দেয়া নাম। আপনি হারিয়ে যাওয়ার বয়স আনুমানিক 5 থেকে 6। আপনার বাবার নাম কি ছিল? বাবার নাম সোহরাব। সোহরাব। মায়ের নাম? চন্দনী। চন্দনী। আপনার ঠিকানা মনে নেই। গ্রামের নাম আপনি ধারণা করছেন? ফরিদপুর বা মাদারীপুর। ফরিদপুর বা মাদারীপুর জেলার গ্রামের নাম কি হতে পারে? বলতে পারি না, আমি একটু শুনেছিলাম। আচ্ছা, ফরিদপুর বা মাদারীপুরের কোন একটা জায়গায় হচ্ছে আপনার বাড়ি, তাই তো? ভাই বোনের সংখ্যা 5 বোন 1 ভাই, ঠিক আছে। বড় বোনের নাম কি? বড় বোনের নাম আলো। আলো। মেজ বোনের নাম? আকলিমা। আকলিমা। ভাইয়ের নাম? মাসুদ। মাসুদ। বাকি 2 ভাই বোনের নাম মনে নেই। বাবার পেশা ছিল সে সিএনজি চালক বা বেবি চালক, ঠিক আছে। আর মায়ের পেশা ছিল মার্কেটে সে ক্লিনারের কাজ করতো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ওর মা মার্কেটে ক্লিনার হিসেবে কাজ করতো, ওর মায়ের নাম হচ্ছে চন্দনী। এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। কি হয়েছে মুক্তা, একটু বলেন তো আমাকে প্রথম থেকে। প্রথম তো আপনাকে আমার খুবই ভালো লাগতো, আমি রেডিওতে শুনতাম আপনাকে। রেডিওতে না? অনেক আগে তাহলে। হ্যাঁ, অনেক আগে। হ্যাঁ, তো খুব ইচ্ছা ছিল আপনার সাথে কিভাবে কানেক্ট হবো, তখন আর হতে পারিনি, তখন তো ছোট ছিলাম, জি। তখন হতে পারি না। তখন হলে তো খুব ভালো হতো, এতদিন মনে হয় ফ্যামিলি পাওয়া হ্যাঁ যেত। পেয়ে যেত। তো যাই হোক, হতে পারি না, আল্লাহ এখন রহমত করছে, এখন মিলাই দিচ্ছে। আলহামদুলিল্লাহ। জি বলেন আপনি। যখন আমি ছোট ছিলাম, আমি দেখতাম আমার মা বোর মানে একদিন আজান দিত, একদিন আমার মা ঝাড়ু আর মাথায় টুকরি নিয়ে বাইরে বের হয়ে যেত। ফজরের আজান। হ্যাঁ, আচ্ছা। তা যেহেতু সারাদিন আর আসতো না, বাবা বের হয়ে যেত, বাবাও আসতো না। তা আমি বাসা থাকতাম, আমার ছোট বোন ছিল একটা, ও 2টা ছিল, ও আমার 2-3 জন মনে বাসা থাকতাম। তো বড় ভাই ছিল, উনিও কাজে যেত, বোন মনে আর একটা মনে স্কুলে মনে হয় পড়তো। তো সারাদিন আমি টই টই করে বাসা বেড়াইতাম, টই টই করতাম। বোন মনে হয় সমস্ত প্রেম করে বিয়ে করছে, বাবা দেখতে পাতো না, ত্যাগ করে দিছে। আপনার বড় বোন? হ্যাঁ, তো মা বলতো যে তোমার বোন আসলে তোমার বাবার সামনে কথা বলবা না, বা তোমার বোনের কাছে যাবা না। তো একদিন বোন আসছে, আয়সা বলতেছে যে যাবি আমার সাথে? তা আমি যাম, মনে হয় খালি গায়ে ছিলাম। তো বলছে তোরা জামা নিয়ে আয়। দোরমায় জামা আনতে গেছি, আইনা পরে বোন নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বোনের বাসায় নিয়ে গেছে, পরে ওই যে আচার বিক্রি করতো, কান্দে কইরা টুকরি টুকরি আচার বিক্রি করে না, ওরকম টাকা দেওয়া না জানি বাঙালি দিয়ে আচার কিনছিলাম, তা মনে নাই। পরে বোন বলতেছে কি ওরে দিস না। পরে আবার আমি কোথায় জানি বাইরে না কোথায় জানি দাঁড়া খাইতেছিলাম। পরে বোন আবার দরজা উকি দিয়ে দেখতেছিল, মানে দরজার ফাঁকগুলো আছে না, এদিকে দেখতেছিল। পরে আমি আর ভয়ে ঘরে আর যাই নাই, যে গেলে তো বোন মনে হয় মারবে। পরে এই ভয়ে ঘর থেকে বের হয়ে গেছে বোনের বাসা থেকে। পরে বের হয়ে যাওয়ার পরে পরে গাড়িতে উঠছি, মানে ওই যে গাড়িগুলো আছে না, 2 পাশে লোক বসে, ওরকম গাড়িতে। পরে বোনকে দেখে আমার পাশ দিয়ে যাইতেছে, মানে বাম সাইড দিয়ে যাচ্ছে। পরে ওরা দেখে আবার নিচে বসে পড়ছি, যাতে না দেখে। হ্যাঁ গাড়ি না দেখো, দেখে তো মনে হয় নিয়ে মারবে। না দেখা পরে গাড়িওয়ালা বলতেছে তুমি কই যাবা? পরে বললাম আমি আমার মার কাছে যাবো। মার বাসা চিনো? আমি কিছু চিনি। তাহলে বলছে ঠিক আছে বসো। পরে ওইটা বসছি। পরে লোকটা কোথায় নিয়ে আসছে আর বলতে পারি না। পরে হচ্ছে কি নামো, পরে সবাই নেমে গেছে, আমিও নেমে গেছি। খালি এতটুকু মনে আসছে, মানে আমি নামার পরে খালি সোজা ভাবে হাঁটতেই আসছি। হাঁটতে হাঁটতে মালিবাগ পদ্মা হল আছে, ওখানে এসে ঠেকছি। পাশে এক লোক পান বিক্রি করতো, উনি প্রথম পাইছে। তারপর ওনার বাসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর মানে রাত্রে যে ঘুমাচ্ছি, ওনার বিস্তার পেশাব করে দিছে। পরে ওনার বউ না জানি উনি আমার মায়ের ভয় দেখাইছে। পরে ওইখান থেকে পালাই গেছি গা। পালাই যাওয়ার পরে আবার ওইখানে আসছি, প্রথম যেখানে এসে বসেছিলাম ওইখানে এসে বসেছিলাম। পরে রাত করে মানে কান্তাছি, খিদায়, পরে কারেন্ট চলে গেছে। ওনারা কি জিজ্ঞাসা করছে, আমার ভাত দেন। ওরা তারা বাসার সামনে গেটের সামনে নিয়ে ভাত দিছে। পরে ভাত খাওয়ার পরে কি জানি জিজ্ঞাসা বলতে পারি না।
পরে হ্যাঁ আমার রাইখা দিল। পরে এখানে রাইখা দেওয়ার কয়েকদিন পরে যেন আবার ওইখানে খেলতে খেলতে রাত কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার পরে রাস্তার ওই পারে গেছিলাম গা, পরে আর রাস্তা চিনি না। পরে ওইখানে চায়ের দোকান আছে পাশে, ওই টুলোর উপরে ঘুমাইসা গেছিলাম, কাঁদতেছিলাম মনে হয়। পরে একটা মেয়ে গার্মেন্টসে চাকরি করে, অনেক রাত্রে ছুটি হয়েছে। পরে ওই মেয়েটা দেখে আমি কাঁদতেছি। পরে ওই মেয়েটা আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওই মেয়ে আবার এক মেয়েদের বাসা, মহিলা বাসা থাকতো, থাকা খাওয়া টাকা দিত থাকতো। পরে উনি এবার নিয়ে যায়, বলতেছে কি খালাম্মা আপনার তো কোনো মেয়ে নাই, আপনি তো মেয়ে মেয়ে করেন, কোনো বাচ্চা কাচ্চা নাই, তো একটু বাচ্চা পাইছে দেন কাঁদতেছে, তাহলে এই যে আজকে থেকে আপনি ইয়া করেন। পরে মহিলা অনেক খুশি হয়েছে পাইয়া। পরে রাত করে খাওয়াটা ঘুম পাড়াইছে। পরে ওই মহিলা আবার এক বড় লোক বাসা কাজ করতো। পরে ওনার বাসা যায় আমার কথা বলছে। পরের দিন নেয় না, তারপরের দিন নিয়ে গেছে, বলছে ঠিক আছে মেয়েটা নিয়ে এসে দেখবো। পরে এরকম করে অনেক দিন নিয়ে যাইতো। পরে একদিন মহিলা মারে, ওই যে মহিলা কাজ করতো, ওই মহিলার বাসা আমার এমনি খেলনা পাতিল খাওন টাউন অনেক কিছু দিয়ে বসায় রাখতো। পরে ওই মহিলা আমরা আর আসতে দেয় না। পরে এরকম করে অনেক দিন গেছে, যাওয়ার পরে বলতেছে কি তোমার যদি তোমার মায়ের নিতে চায় তা তুমি যাইবা না। পরে এরকম করে যেতে যেতে পরে আমি ওই মহিলা ডাক্তার মা যাইতাম না তার সাথে। পরে ওনারা না করে দিছে। ওনারা না করে দেওয়ার পরে উনি আর আসে না কামে। পরে উনি তো আমরা তো রাইখা দিছে। উনি কইতেছে যে তাহলে তো ভালো হয়েছে, বান্দা হিসাবে কাজের মেয়ে হিসাবে রাইখা দিতে পারবো। পরে আমার ওরকম করে রাইখা দিল। পরে তো আমি তো অনেক ছোট, আমি তো কোনো কাজ কাম কিছু পারি না। তখন তার একটা বাচ্চা ছিল, যে বড় লোক বাসা দিছে ওই মহিলার একটা বাচ্চা ছিল। বাচ্চার খাতা এগুলো ধুইতে দিত, তো ধুইতে পারতাম না, সাবানের পানি ফেনা থাকতো, তো এগুলো চিপড়ে খাওয়াই দিত আমাকে। ওহো। পরে তো মানে কাজ করতে দিত। ভোর 5টার সময় লাথি মারা উঠাই দিত ঘুমের থেকে। ভোর 5টার সময় লাথি মারা উঠে দিত। এই যে 5টার সময় উঠতাম, সারাদিন এইভাবে খাওয়া দাওয়া কোনো কিছু দিত না। আর মহিলা বাসায় কোনো কেউ কাজ করতে রাখতো না। মানে এখন একটা বান্দা বুয়া আমার পায়া গেছে, বান্দা হিসাবে রাখলে তো টাকা দেওয়া রাখা লাগবে, আর অত্যাচার করলে তোর কোনো বইলা দিবে তারা। তবে এরকম করে অনেক দিন গেল। 7টা রুমে অনেক পর্দা না, ওই পর্দা চাদর বিছানা কাপড় চোপড় যা আছে সব আমার ধুইতে দিত। তো ওটুক বয়সে তো পারি না। এরকম করে অনেক বছর গেল। যখন একটু বড় হইলাম তখন লোকটা আবার জিন ডাকে, বলে কি জিন ডাকে। জিন আসলে কোনো জিন না, ওই খরগোশ আনে সাবানে কি আইন না, মানে একটা রুমে চাদর মধ্যে দিয়ে পর্দার মধ্যে দিয়ে অন্ধকার করে। অন্ধকার পড়া করে লোকজন তো ওইগুলো লোকজন একটু গায়ে ছাইরা দেয়, চাউল ছাইরা দেয়, ছাইরা দেয়, মনে করে জিন এগুলো ছাইরা দিচ্ছে। তো এইগুলো করে লোক অনেক টাকা পয়সা কামাইছে। কামাইয়া পরে এখন বাড়ি করছে। তো কদিন পর পরে এসে তারা পুলিশে ধরে। এই ঢাকাতে? হ্যাঁ, কদিন পর পরে এসে পুলিশে ধরে দৌড়ানি দেয়। এবার যখন শুনে যে পুলিশে আসতেছে তার আগেই পালাইয়া যায়। পরে থেকে আবার গেলাম ওই লোকের বাড়ি, আর মহিলা বাড়ি 2 বছর ছিল। তারপরে এখান থেকে আবার ঢাকা শহরে আসছে। ঢাকা শহর পরে আসার পর আবার পুলিশে দৌড়ানি খাইছে, খাওয়ার পর আবার গেছে। পরে ওই লোক রিমান্ডে নিয়ে যেত না, রিমান্ডে মাইর দিত। পরে ওই মাইগুলা সামারে দিত। ওহো। মানে পিছে হাত বাঁধতো, মুখে গামছা পেঁচে বালতি বা বাথরুমে নিয়ে বালতির ভিতরে চুবাই রাখতো মাথা। এইসব খাওয়াইতে পারতাম। হ্যাঁ। তা আপনি পালাই যেতেন না কেন ওখান থেকে? তখন তো ছোট ছিলাম, পালাতে পারতাম না। তো তখন তো আমাকে পালাতে দিত না, গেট তালা মেরে রাখতো, কি ভয়ানক। পালাতে দিত না। পরে বাজার থেকে ব্যাট কিনে আনতো, এমন বাড়ি দিত যে হাত পাও কেটে যেত, লাঠি মাঝখানে 2 ভাগ হয়ে যেত। এখানে চিহ্ন আছে, মাথা চিহ্নর অভাব নাই। চিনবেন আপনি বাসায় এখন? হ্যাঁ, বাসা চিনি, এটা ওর নিজের বাড়ি। পরে এরকম করে মারতো, আর ঘা ধইরা নিচে করে পিঠে কে কিনাইতো, শেষ তো। এখন তো ওইগুলো তো শরীরে এখন স্পট নেই। ওইগুলো তো মানে বয়স হইলে তখন বোঝা যাবে ব্যথাগুলো, তখন ব্যথা উঠবে। স্কেল আছে না, লোহার স্কেল, ওইগুলো দিয়া, তারপর টাইলস দিয়া, মানে মার্চ তো কেটে দিছে এখানে। এটাকে ওই মহিলাই করতো শুধু? ওনার হাজবেন্ড কোথায়? হ্যাঁ, ওনার হাজবেন্ড করতো, উনি করতো। মানে ওরা দুজনে বেশি অত্যাচার করতো। মানে তাদের বাচ্চাদের খেজমত করতে পারতাম না, কাজ করতে পারতাম না, স্কুলে যেত টিফিন দিতে পারতাম না, নাস্তা পানি। তখন তো আমি নিজেই পোলা পাইন। কোথাকার জীবন কোথায় চলে আসছে দেখেন। জাস্ট বড় বোনের সাথে আসছে, তখন মনে হয়েছে যে না আমাকে মা মারবে, বকা দিবে, একা একা চলে গেছে, এবং এর পরের লাইফটা কি হয়ে গেছে। মানে আমার মা মনে হয় জানে না যে আমি ওনার সাথে, আমার বোনের সাথে এসে হারাইছি। কারণ আজকে হয়তো জানবে যদি ভিডিওটা দেখে। তখন পাইলে খুব ভালো হইতো। তখন আমি ছোট ছিলাম, তখন পেলে ওই জীবনটা পেলে তখন খুব ভালো হতো। তখন আমি আপনাকে খুব ইয়ার চেষ্টা করছিলাম আপনার কাছে আসবো, তখন তো আর হইলো না। তারপর আমার মেয়ে হওয়ার পর তখন আমি চেষ্টা করছিলাম যে তখন ওই লাইফটা পাই কিনা। তখন জি, বাসা থেকে বের হলেন কিভাবে? আমি বাসায় কি হয়েছে তারপরে এরকম করে অত্যাচার করতো মা, মানে অনেকবার আমার মারতো। এরকম বাজার থেকে মোটা ব্যাট কিনতো, চিকন ব্যাট কিনতো, মানে মায়ের সাথে ব্যাটও ফেটে যেত, মাঝখানে আমার শরীরে হাত পা রক্ত কেটে রক্ত বেরোতো। মানে আশেপাশে বাসায় কেউ ছিল না, দেখতো না কেউ? ফ্ল্যাট বাড়ি না, কে কাকে দেখবে, কে কাকে উনি তো নিজের স্থানীয়, নিজের বাড়ি। জি, তারপরে যে গেলাম
ছিলাম 1.5 বছর, তখন আমি একটু একটু বড়, মানে আমার চুলগুলো একটু বড় হয়েছে। তা শ্যাম্পু, তখন ছোট মানুষ, চুল উড়বে, খুব ভালো লাগবে, তখন শ্যাম্পু দিয়ে আমি চুল, মানে ওনার মেয়ে বলছে দোকান থেকে এটা নিয়ে আয়। পরে আমি তো খুব খুশি, দোকানে গেছি, রাস্তাটা দৌড়াইতেছে, চুলগুলো বাতাসে উঠতেছে, আমি তো অনেক খুশি। তারপরে ওনার ভাই আবার দেখছে ছাদের থেকে, দেখার পরে পরে উনি এবার ওনার বোনের কাছে বিচার দিচ্ছে যে এরকম এরকম রাস্তাটা দৌড়া দৌড়া যাইতেছে, চুলগুলা উড়ায় উড়ায় কিয়া। পরে আসার পরে চুল ধইরা চুল কাইটা দিছে, কাইটা দেওয়ার পরে পরে আমাদেরকে ফাল্লায় নাকে খড় দিছে, তারপর মুরগি খাওয়াইছে, মাটি খাওয়াইছে, আর কমটের পানি খাওয়াইছে। পরে আর এক মহিলা, মানে ওনাদের গ্রামের এক মহিলা আসছে, সন্ধ্যার সময় আসছে, এসে দেখে কি যে আমার কমটের পানি খাওয়াইতেছে। এগুলো মানসিক বিকারগ্রস্ত। এই পৃথিবীতে, এই বাংলাদেশে কত অসুস্থ মানুষ আছে, মানে সুস্থ রূপে আমাদের মাঝে। হ্যাঁ, এগুলো আসলে ভয়ঙ্কর। আমি শুনেছি এরকম প্রচুর অত্যাচার করে, বাট এই ধরনের তো এগুলো ভয়ঙ্কর। তো মানুষ, কাজের মানুষ পাওয়া যায় না সহজে, কাজের মানুষ এখন কোথাও পাওয়া যায় না এরকম ভাবে। আমি বিশেষ করে বাচ্চাদের এখন পাওয়াই যায় না, রাখলে ছোট বুয়া 2-1টা রাখে, না পাওয়াই যায় না। তারপরে কি হলো? ওই পাশের বাসার লোক সে দেখে ফেলছে। পরে উনি আসছে, আমি অন্যদের সাথে খুব ভালো ঘনিষ্ঠ সম্পর্ক, উনি আসছে, এসে দেখতেছে কি আমার মানে টয়লেটে নিয়ে টয়লেটের পানি খাওয়াইতেছে, যে আমি এরকম করে আর কোনোদিন ইয়া করবো নাকি। রোজা রাখতে চাইতাম, রোজা রাখতে দিত না। পড়াশোনা খুব করার ইচ্ছা ছিল, বই খাতা নিয়ে যদি সন্ধ্যার পর বসতাম, লাথি মেরে উঠাই দিত, পড়তে দিত না। আর শীত আসলে একটা সালা পিছাই দিত, মানে গেটের সামনে সালা বিছাই দিত, ওইরকম সালার উপর ঘুম পাড়ায় রাখতো শীতে। দেখেন, আমি যদি এই ভিডিওতে এই ফ্যামিলির যদি পরিচয়, নাম টাম সমস্ত কিছু রিভিল করে দেই, আপনার কি অবস্থা হবে আপনি চিন্তা করছেন? আপনি তো ভিডিওটা ডেফিনেটলি দেখবেন। হ্যাঁ, আপনি নিশ্চয়ই এটা করছেন, এবং আপনি জানেন এবং আল্লাহ ভালো জানেন। নইলে আপনার সাথে ওর লেনাদেনা কি? আপনার তো প্রতিবেশীও না, ওর জমিতে গিয়ে আপনি হালো দেন নাই, সো আপনার সাথে ওর কোনো লেনাদেনা নাই। আপনার সাথে ওর লেনাদেনা খুব সিম্পল, আপনার বাসায়ও ছিল এবং আপনি ওর সাথে শারীরিক মানসিক অত্যাচার করছেন, সিম্পল। এবং ও যে মিথ্যা বলবে সেটার গ্রাউন্ডটা কি? কোনো গ্রাউন্ড নাই কিন্তু। হ্যাঁ, সুতরাং আমি চাইলেই কিন্তু ধরেন আপনার কথা এখানে রিভিল করতে পারতাম যে কে আপনি, কারা, এরকম, বা আপনাকে আমি ফোনে নিয়েও সরাসরি কথা বলতে পারতাম যে আপনি এই কাজটা করছেন কিনা। আমি আসলে আমার অনুষ্ঠানে কখনোই কেউ হেয় প্রতিপন্ন হোক সামাজিকভাবে, এটা আমি চাই না। তবে এই ভিডিওটা আপনার জন্য এটা একটা অ্যালার্মিং। এই ভিডিওতে যদি সমস্ত কিছু আমি আপনার ইন্টারভিউ যদি করতাম, আপনার বক্তব্য আমি নিতাম, আপনি সারা জীবনের জন্য সিল মারা হয়ে যেতেন, ঠিক আছে, সামাজিকভাবে। কিন্তু আমি সেটা করলাম না। এই ভিডিওর দ্বারা সতর্ক, এক কাইন্ড অফ সতর্ক বার্তা আপনার জন্য। সেই সতর্ক বার্তাটা হচ্ছে এটাই যে প্রথমত এখনো সুযোগ আছে, আপনি ওর কাছে মাপ চেয়ে নেবেন। কারণ বান্দার হক যে নষ্ট করে আল্লাহ তাকে কোনোভাবেই ক্ষমা করে না। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে এত কাছাকাছি এসে আমি ধরেন আপনার নাম পরিচয় সমস্ত কিছু গোপন রেখে এই ভিডিওটা প্রচার করছি, আমি চাইলেও তো এটা বাস্ট করে দিয়ে আপনাকে সারা জীবনের জন্য কালার করে দিতে পারতাম সোসাইটিতে, বাট আমি সেটা করলাম না। তো এটার মানে ধরে নিতে হবে যে আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ করেছেন কোনো না কোনো কারণে, ঠিক আছে? এবং এই অনুগ্রহের জায়গাটা থেকে তওবা করে এই জায়গাটা থেকে সরে আসা, যে না, আমি আর জীবনে কোনোদিন অন্তত এইরকম নিরীহ বাচ্চা যারা আছে বা এই নিরীহ মানুষ যারা আছে তাদের হক নষ্ট করব না। কিছু সত্য বোঝা যায়, একপাক্ষিক বক্তব্য থেকেই বোঝা যায় যেটার একটা গ্রাউন্ড আছে, ঠিক আছে? ও যে বক্তব্যগুলো দিচ্ছে, আমি তো শত শত হাজার হাজার মানুষের লাইফ স্টোরি নিয়ে কাজ করেছি, কতটুকু মিথ্যা বলে কতটুকু সত্য বলে এটার পারসেপশনের জায়গাটা আমার মোটামুটি বোঝা যায়, আমি বুঝতে পারি, ঠিক আছে? ও যদি অত্যাচারের কথা বলতেছে, আপনি টয়লেটে যদি ওকে নিয়ে গিয়ে কমোডের পানি না খাওয়াইতেন, ও জীবনে কোনোদিন এটা বানায় এটা বলতে পারবে না। হ্যাঁ, অত্যাচারের অনেক কিছু বানায় বোনায় বলা যায়, কিন্তু এই গ্রাউন্ডগুলো তৈরি করা যায় না। যাই হোক, সেটা অন্য বিষয়, অন্য প্রসঙ্গে যেতে চাই না। এবং সতর্ক হয়ে যাওয়াটা খুব জরুরি। এরপরও যদি আপনি সতর্ক না হন, এরপরও যদি আপনি আল্লাহর কাছে মাফ না চেয়ে যদি সোজা রাস্তায় না আসেন, আপনাকে আল্লাহ ভয়ঙ্কর বিপদে ফেলবে, এবং সেটা খুব শীঘ্রই আমার কারণে জানি মনে হয়। এগুলো অন্যায়, চরমতম অন্যায়। হ্যাঁ, জি। তারপর তো ওরকম অত্যাচার করতো। পরে ওইখান থেকে আমি 2-3 বার পালাই আসছি। পালাই আসার পর আমাকে তারপর ধরে নিয়ে আসছে। ওইখানে একটা আন্টি কাজ করতো, মানে ঝাড়ি বিক্রি করতো, মানে বাসার সামনে রান্না করতো। পরে ওই আন্টি দেখছে যে আমাকে এরকম অনেক অত্যাচার করে। পরে আন্টি আমার একদিন শিখাই দিছে, ওই আন্টি যে গলিতে আসে ওই গলিতে চিনা দিছে, মেয়ের গলিতে আসি, তুই এরকম করে যাইয়া ওই গলিতে খায় থাকবে, আমি ওই জায়গা দেখো। পরে ওরকম করে একবার পালাই গেছি। পরে ওইখান থেকে ধরে নিয়ে আসছে। পরে এরকম করে আবার 2-3 বার পালাই গেছি। যারা আমার এখন পাইছে ওনাদের বাসা যে পিস্তল ঠেকাই, আপনি ওনারা কারেন্ট চলে গেছে, পিস্তল ঠেকাইছে। পরে ওনার ভয় কিছু বলে না, ছাইরা দিছে। পিস্তল আছে নাকি? হ্যাঁ, পিস্তল আছে না, ওনারা ভয় কিছু বলে না, ছাইরা দিছে। এরকম 2-3 বার পালাইছে। পালানোর পরে ওনারা রাখতে পারে নাই। মানে লোকের কিন্তু অনেক টাকা পয়সা, ইচ্ছা করলে আমি টাকা পয়সা নিয়ে আসতে পারতাম, কিন্তু তখন আমি ওই চিন্তা না, আমার খালি চিন্তা আমি কিভাবে আমার জান বাঁচাবো, জান নিয়ে বেরোয় যাবে। হ্যাঁ। তারপরে যখন একটু নাপালক থেকে একটু সাবালক হইলাম, তারা কিন্তু আব্বা মা শিখাইছে, আব্বা মা ডাকতাম, তখন ওই লোকটা মানে একটু খারাপ টাইপের ছিল।
টাইপের ছিল। তখন লোকটা মানে আমার গায়ে হাত দিতেছিল, যখন একটু আমার নাবাল লাগতো একটু সাবাল লাগতো, তখন আমি মানে এরকম চিল্লাচিল্লি কত মুসামিসি কত সইরা আসতাম। লাস্ট যখন বড় হয়ে পালাইছি তখন ওনার বউ হসপিটালে ছিল ভর্তি, অনেক অসুস্থ ভর্তি ছিল। পরে নিচে দারোয়ান জানতো যে মানে নিজের বাড়ি থুয়ে অন্য বাড়িতে পলাই রয়েছে, যে পুলিশ এসে খুঁজে। দারোয়ান আবার জানতো কি যে আমি তাদের মেয়ে, আব্বা আম্মাকে ডাকতাম। একদিন একটা বাসায় খারাপ কাজ করার জন্য একটা মহিলা আনছে, পরে আমি তার মেয়েরে বইলা দিছি কেন, পরে এই জন্য আমার সাথে মানে অত্যাচার করতে ওরকম কিছু করতে চাইছিল, টয়লেটে নিয়ে পরে হাত পা বাইন্দা মুখ বাইন্দা এরকম ওইরকম হাত কাজ করতে চাইছিল। তখন আমি না বল দেখতে সাবালক হচ্ছি, পরে পলাইছিলাম রান্নাঘরে সানসেটে যায় পলাইছিলাম। পরে ওইখান থেকে খুঁজা নাম আসতে, পরে ওইখান থেকে আবার খাবার টেবিলের নিচে যা পলাইছিলাম, মানে আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ তুমি আমার একটু হেফাজত না করো। পরে আমার জামানটা টাইনা সিরাইছে, বুকে এদিক দিয়ে টাইনা সিরা ফেলাইছে। পরে যেভাবে রাতটা কাটছে, বোর আজান দিচ্ছে, তখন আমি বের হয়ে গেছি। দাঁড়ান ঘুম আসতেছে, বলছি ভাইয়া একটু গেটটা চাবি দেন না। এই বের হওয়াটাই শেষ বের হওয়া হ্যাঁ। ওখান থেকে? এই বেরোনো শেষ বেরো এরপরে কি ওই পরিবারের সাথে আপনার যোগাযোগ করছিলেন? না, এরপর আমি একবার বড় হয়ে আমি নিজেই গেছিলাম। তারপরে ওরা কি বলে? তখন ওই লোকটা জেলখানায় ছিল। খুবই নটোরিয়াস এবং খুবই বাজে একটা পরিবারের ব্যাপারে কোনো সন্দেহ নাই, যদিও বক্তব্যগুলো সত্যি হয়ে থাকে, আল্লাহ মাফ করুক। এটা অবাক হওয়ার কিছু নাই, এর চেয়েও জঘন্য পরিবার বাংলাদেশে আছে। ভাই, আপনার ভালো না লাগলে আপনি তাকে বিদায় দিয়ে দেন, আপনি অন্য কাউকে নিয়ে আসেন। আপনার সাথে আপনার ডিমান্ড যদি সে ফুলফিল করতে না পারে, ঠিক আছে, আপনি অন্য কাউকে ট্রাই করেন। আপনি একটা মানুষ, তো আপনার বোধ তারও বোধ, শুধুমাত্র তার এটা অপরাধ সে একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করেছে, মানে দিস ইজ, আমি আসলে কন্ট্রোল হারাই ফেলবো। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি আসলে আপনার পুরো স্টোরি যদি নিতে যাই আরো ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। আমি ডিটেলে যেতে চাচ্ছি না। আপনি কি বিয়ে শাদী করেছেন এখন? হ্যাঁ, বাচ্চা কাচ্চা আছে? আপনি বলছিলেন বোধহয় একটা মেয়ে না একটা ছেলে। বিয়ের সাথে প্রথম একটা হয়েছে, এটা তো দুই নাম্বার। ঠিক আছে, ওকে, এটা হইতেই পারে, লাইফে হয়তো কোনো ঘটনা আছে, কিন্তু আপনার বাচ্চা কাচ্চা একটাই? হ্যাঁ, একটা মেয়ে। আপনার হাজবেন্ড কি করেন? গ্যাসের ব্যবসা করে। সে ব্যবসা করে। ওনার অনুমতি আছে আপনার এখানে আসার? হ্যাঁ, উনি তো আসছে আমার সাথে। উনি আসছে, ঠিক আছে, ওনাকে আমি দেখালাম না। এখন আপনি নিজে কিছু করেন না সংসার করছেন? না, আমি বাইরে ছিলাম। দেশের বাইরে হ্যাঁ, ছিলেন? বাইরে ছিলাম, তো বাইরে থাকা বাইরে প্রচুর চাপ। কোন দেশে ছিলেন? জর্ডানে। জর্ডানে ছিলেন? গার্মেন্টস ভিসা জর্ডানে ছিল। গার্মেন্টস, আচ্ছা, গার্মেন্টস ভিসা নিয়ে, তো ওকে। প্রচুর চাপ, তো এখানে খুব অসুস্থ হয়ে যেতাম, রক্ত শূন্যতা, মানে বাচ্চা হওয়ার পর থেকে রক্ত শূন্যতা, তো ওই রক্ত শূন্যতাটা পূরণ হয় নাই। এই জন্য আপনি দেশে আসছেন এখন? দেশে আসতে চাই না, মানে আমাকে জোর করে পাঠাই দিয়েছে তারা, ও। অসুস্থ দেখে। যদি বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তো মালিকের উপরে দাঁড় আসবে, এই জন্য পাঠাই দিই। কতদিন ছুটিতে থাকবেন এখন? এখন তো যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু ওই মেয়েটা আবার বড় হয়ে যাচ্ছে, এই জন্য। ঠিক আছে, আপনি আমরা এই জন্যই বলছিলাম যে আপনার ভিডিওটা কতটা সামনাসামনি নিয়ে আসা যায়। আপনার এই অবর্ণনীয় জীবন কি ওখান থেকে বের হয়ে যাওয়ার পরে কি একটু মানে শেষ হয়েছে, নাকি এরকম অবর্ণনীয় ঘটনার মধ্যে দিয়ে আরো গেছে? তারপর আসলে যে লোক বিয়ে শাদী করছে এরকম। প্রথম বিয়েতে ওখানেও আপনি বিভিন্নভাবে টর্চার হয়েছেন? না, টর্চার হয় না, মানে সে তো আমাকে যাই না শুনি না, এরকম বিয়ে করছে। তারপর মেয়ে নেয় যে জায়গা জায়গা লাত্তি উষ্টা, মেয়ে পেটে থাকতে জায়গা জায়গা লাত্তি উষ্টা খেয়েছি, এরকম। এই যে এই জীবনটা নিয়ে কোনো অভিযোগ না আল্লাহর কাছে আপনার? আল্লাহ যাকে ভালোবাসে তাকে তো কষ্ট দিয়ে পরীক্ষা করে, যে আমার উপরে বান্দা কতটুকু ধৈর্য সহ্য আসতে বা দুনিয়ার উপরে কতটুকু আসতে। এখন আল্লাহ হয়তো বা ওরকম কষ্ট দিচ্ছে, আবার আল্লাহ তো বিদেশ থেকে ঘুরেও নিয়ে আসছে, কিছু টাকার মালিকও করছে, হয়তো মাইয়ার উছিলে বা কারুর উসিলায়, এই জন্য। বাপ মারে দেখলে চিনবেন? তখন তো ছোট থাকতো, তো মানে ঘুম আসলে মানে যে পাইছে যার কাছে ঘুম আসলে মানে চোখে খালি ভাসতো বাবা মার চেহারা। হ্যাঁ হ্যাঁ। মেয়ে হওয়ার পর থেকে, মেয়েকে চেহারা দেখার পর থেকে মানে আর ওরকম বাবা মার তো ওরকম একটা ইয়া নেই। মানে মেয়ে হওয়ার আগে থেকে আপনার অনুষ্ঠান যখন শুনতাম রেডিওতে, তখন খুব ইচ্ছা ছিল যে আমি আসি আমার বাবা মাকে একটু খুঁজা পাই। গার্মেন্টসে চাকরি করতাম, মেয়েরা মানে বলতো আয়সা যে আমার বাবা মার কাছে গেছি, আমার বাবা মা এটা দিছে ওইটা দিছে। এই ভিডিওটা যারা এক নজর দেখেছেন তাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব হচ্ছে এই মেয়েটার জন্য কাজ করা। ওর জীবনের কষ্ট লাঘবের জন্য ওর পরিবারের কাছে ফেরাটা খুব জরুরি। ওর জীবনে যত শান্তিতেই থাকুক না কেন, যত সুখেই থাকুক না কেন, যদি আল্লাহ ওকে দেয়, তো ও কখনো এই সেক্টরটা, এই জায়গাটা ভুলতে পারবে না যদি ওর বাপ মাকেও না পায়। ওর বাপ মায়ের কাছ থেকে ডিটাচ হওয়ার কারণে ওর যে শৈশব হয়েছে, ওর যে ছোটবেলা হয়েছে, ওর যে ঘটনাগুলো ঘটেছে, এই জায়গাটা থেকে বের করে নিয়ে আসা আমাদের সবার দায়িত্ব। চলেন, তাওয়াক্কাল তাআলা, আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। আরেকবার রিপিট করছি, ওর নিজের নাম হচ্ছে মুক্তা। ও যখন হারাইছে তখন ওর বয়স ছিল 5 থেকে 6। ওর বাবার নাম হচ্ছে সোহরাব, উনি টেম্পু বা সিএনজি চালক ছিল। মায়ের নাম হচ্ছে চন্দনী, উনি হচ্ছে মার্কেট ক্লিনার ছিল। ঠিকানা ওনার মনে নাই, কিন্তু গ্রাম উনি ধারণা করতেছেন ফরিদপুর মাদারীপুরের কোনো একটা এরিয়াতে হতে পারে। এটা ধারণা করছেন কেন? মানে আমি ওরকম শুনেছিলাম। আচ্ছা, ফরিদপুর মাদারীপুরের যত গ্রাম আছে, যতগুলো এরিয়া আছে, মার্কেটটা হলো মানে আমার মাঝে মার্কেটে ঝাড়ু দিত না, মানে এক পাশে হল ছিল, এক পাশে মার্কেট ছিল। হল মানে কি সিনেমা হল? হ্যাঁ। আচ্ছা, ফরিদপুর মাদারীপুরের হলগুলো বলতে কিন্তু হল বেসিক্যালি না, শহর। না, ফরিদপুর না, আমি তো ঢাকা শহরে মনে হয় ছিলাম। যেহেতু যে গাড়ি থেকে বের হয়ে একদম সোজা হাঁটতে হাঁটতে মানে মালিবাগের সাথে ঠিকছি না। হ্যাঁ, এই ধারণা তখন আপনি ধারণা করতেছেন, তখন আপনি আপনার মা বাবা সবাই ঢাকায় থাকতো? হ্যাঁ, ঢাকায়।
কিন্তু আপনাদের বাড়ি হতে পারে ফরিদপুর মাদারীপুর। হ্যাঁ এরকম হতে পারে। আচ্ছা, ভাই বোনের সংখ্যা 5 বোন, এক ভাই, ওনার বড় বোনের নাম হচ্ছে আলো, মেজ বোনের নাম হচ্ছে আকলিমা, ভাইয়ের নাম মাসুদ, বাকি দুজনের নাম মনে নেই। বাবার পেশা ছিল সিএনজি বেবি চালক, হয়তো ঢাকাতেই চালাতেন। আপনি এখানে বলছেন হাঁটতে হাঁটতে পদ্মা হলের অপর পাশে এসে দাঁড়িয়ে থাকি। পদ্মা হল কোথায় এটা? মালিবাগে। মালিবাগে পদ্মা হল। আগে ছিল এখন নাই, এখন ওখানে উঠাই দিয়েছে হল। ওকে, তার মানে ওই এরিয়াতেই আপনারা হয়তো বা থাকতেন। হ্যাঁ ওই যে আমার একটা খেয়াল আছে, আগে দেখতাম কি মানে আমার মায়ের এলাকায় একটা মহিলা টিকা খাওয়াইতো, ওই মহিলাকে আবার আমি যেখানে আসা ঠেকছি এখানে আমি দেখছি ওই মহিলাটাকে। আচ্ছা, তো মহিলাকে জিজ্ঞেস করেন নাই ধরে ধরে? না যে ও করা হয় না, না? আহারে, ফরিদপুর বা মাদারীপুর হতে পারে দেশের বাড়ি। ঢাকায় ভাড়া থাকতেন। চলেন চেষ্টা করি। আর কিছু বলবেন? কোন ইনফরমেশন কি মনে আছে যেটা গুরুত্বপূর্ণ খোঁজার জন্য? না স্যার তো মনে নেই, আমার একটু কি আমার ফ্যামিলির মনে আসছে। ঠিক আছে, তাওয়াক্কাল তো আল্লাহ, আমরা চেষ্টা করে দেখি। ফরিদপুর মাদারীপুরে কখনো গেছিলেন বেড়াতে? না। যান নাই। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি, আল্লাহ যাতে আমাদের এই মুক্তাকে তার পরিবারের কাছে ফেরান, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।